আমি প্রথম প্রেগনেন্ট হই বিয়ের আগে। বৈধ বাচ্চা যেমন পেটে আসলে প্রতিটা মায়ের জন্য সুখ নিয়ে আসে, ঠিক তেমনি অবৈধভাবে বাচ্চা পেটে আসলে যন্ত্রণা, লজ্জা আর ভয় নিয়ে আসে। সেই সময়টা আমার মাথা কাজ করছিল না। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন প্রেমটা হয়েছিল। সবেমাত্র 16-তে পা দিয়েছিলাম। চোখে ছিল হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতি, বুক ভর্তি আবেগ। ভুল সঠিক এসব কিছুই বুঝতাম না। মনের গভীর প্রেম বাসা বেঁধেছিল, যা অবুঝ মন থেকে কারো সরানোর ক্ষমতা ছিল না। প্রথম দেখাতেই আমি তার উপরে ক্রাশ খেয়েছিলাম। সেদিন কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল, তাই বড় আপু আমাকে দিয়ে এসেছিল। মুহূর্তটা এমন ছিল, আমি আর বড় আপু রিকশায় ছিলাম। সে তখন বাড়ির গেটে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। সেদিনে তার সাথে আমার চোখাচোখি হয়, আর তার চোখগুলো দেখে আমি হারিয়ে গিয়েছিলাম এক প্রকার। একটা ছেলের চোখের চাহনি যে এত মায়াবী হতে পারে, সেটা তাকে না দেখলে বুঝতামই না। এক পলক দেখে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিনই তার সাথে দেখা হতো। সকালে একবার কলেজ যাওয়ার সময়, আর বিকেলে একবার। কলেজের পাশেই ছিল তার বাসা, এবং তার ব্যবসাও সেদিকেই ছিল। ছুটির পরে বিকেলে তাকে দেখতাম। চায়ের দোকানে বসে সে আড্ডা দিত। সেও যে আমাকে দেখত, সেটা আমাদের বন্ধু বান্ধবীরাও বুঝতে পারত। এভাবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পরে সে নিজে থেকে আমার সাথে এসে পরিচিত হয়। এর ঠিক 21 দিনের মাথায় প্রেমের প্রস্তাবটা সেই দিয়েছিল। আমিও মানা করতে পারিনি। তাকে যত দেখতাম আর মুগ্ধ হতাম। আমার প্রতি তার আচরণ খুবই আহামরি কিছু ছিল না। আর 10 জন প্রেমিক যেমন হয় তার ঠিক তেমনি ছিল। কিন্তু তাই আমার ভালো লাগতো একটু বেশি, কারণ হয়তো অসম্ভব আবেগ। আস্তে আস্তে আমাদের দেখা সাক্ষাৎ বাড়লো। কলেজ গেট পর্যন্ত যা সীমাবদ্ধ ছিল, তা আস্তে আস্তে ক্লাস পালিয়ে পার্ক পর্যন্ত গড়ালো। বাসায় প্রায় কথায় কথায় মিথ্যে বলা শুরু করে দিলাম। লুকিয়ে ফোনে কথা বলা, বান্ধবীদের নাম ব্যবহার করা, এক্সট্রা ক্লাস আছে বলে আসল সময়টুকুতেও কোচিংয়ে ক্লাস বাদ দিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়লাম। দিন যত গড়াতে লাগলো, তাকে কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা বাড়তে লাগলো। তার দিক থেকেও একই রকম সাড়া পেয়েছি, কিন্তু তার চাহিদা যে অন্য কিছু ছিল, তা বুঝতে সময় লেগে গেলেও একটু। প্রেমের 1 বছর পূর্তিতে তার আবদার হলো তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। নানান অজুহাত দিয়ে আরও 3 মাস পার করলাম। নিজের বিবেক আর মন দুটো মিলে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলো। এই 3টা মাসে একটা রাতও আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। প্রতিদিন একই কথা। রাগ করতো আমার সাথে কথায় কথায়, কেমন যেন চিড়াচিড়া স্বভাবের হয়ে গিয়েছিল। তার থেকে কষ্ট আমি মেনে নিতে পারছিলাম না, কারণ আমি তার থেকে ভালোবাসা পাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছি। তার অবহেলা, রাগ আমি কিছুই নিতে পারছিলাম না। আমার ভালোবাসাটাও তার কাছে মিথ্যে হতে শুরু করে দিল। কত শত চেষ্টা করতাম তাকে বোঝানোর, কিন্তু সে বুঝতেই চাইতো না। যদি তার সাথে সেসব করি তাহলেই সে হয়তো থাকবে, না করলে আমাকে রেখে চলে যাবে, বুঝতে পারছিলাম। আর বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কতটা খারাপ তাও জানতাম। এখন যে কোনো একটা পথ বেছে নেওয়া লাগবে আমাকে। সেদিন রাতে সে যখন বলল আজ শেষবারের মতো সে বলছে, তখন তার এভাবে আবদার করাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মনের মধ্যে অনেক জড়তা, ভয়ভীতি, তাকে নিজের করে রাখার অদম্য ইচ্ছে, সব কিছু মিলিয়ে তার কাছে ছুটে গেলাম। সে প্ল্যান করলো। আমার কলেজের কাছের বান্ধবী একটা হোস্টেলে থাকতো। তাকে আমার বাবা মাও চিনত। সেই মেয়ের গ্রামে যাওয়ার কথা বলে যেন 2 দিনের জন্য বাসা থেকে বের হই তার সাথে। রিলেশনের পর থেকে ছোটোখাটো অনেক মিথ্যেই বাসায় বলতাম, কিন্তু এই মিথ্যেটা বলতে কেন যেন বিবেকে অনেক বাধা দিচ্ছিল। আমাকে আমার পরিবারের সবাই খুব বিশ্বাস করতেন। বাবা একটু অমত করলেও ঠিকই রাজি হয়ে গেলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে দিতে। এদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম, সেও সাহায্য করতে রাজি হয়ে যায়। আমরা চট্টগ্রামের বহদ্দার হাটের বাসিন্দা। সে আমাকে নিয়ে ঢাকায় আসলো। এই প্রথম বাবা মা থেকে এত দূরে কোথাও এসেছি। পাশে সে আছে, একটা ভরসা আছে। তারপরও একটা ভীতি কাজ করছে, কারণ আমি যেই কাজের জন্য এখানে এসেছি তা নেহাতি খারাপ কাজ। তবুও তার মুখের হাসিটা দেখলে যেন সবই ভুলে যাই। শুধুমাত্র একটা কবুল বলা ছাড়া আর তো কিছু বাদ পড়েনি আমাদের সম্পর্কে। ভালো সে যে আমাকে ভাসে, তাও বুঝতে পারি আমার প্রতি তার যত্নে। পুরো 1 বছর ধরে আমাকে যেভাবে আগলে রেখেছে, এই ছেলেটা, তাতে তার ভালোবাসা আলাদা করে প্রমাণ করা লাগবে না আমার চোখে অন্তত পক্ষে। সেদিন আমরা ঢাকায় এসে ওর এক বন্ধুর বাসায় উঠলাম। বাসায় কেউ ছিল না যদিও। আমরা সারাদিন ঘুরোঘুরি করলাম। তার হাতে হাত রেখে হাঁটতে একটা শান্তি লাগছিল আমার। বুঝতে বাকি রইল না, এই হাত আমি ছেড়ে দিয়ে থাকতে পারবো না। রাতে বাহির থেকেই খেয়ে আসলাম আমরা। এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর ও পাশাপাশি বসে আছি। কেমন যেন একটা লজ্জা কাজ করছে। আর ভাবছি
আজ প্রথম ও আর আমি একসাথে থাকব। মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই তো পারতাম। ওর হাত ধরে বললাম, চলো না আমরা তাহলে বিয়ে করে নেই। করব, আর কিছুদিন পরে। তুমি ইন্টারটা শেষ করো, আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তোমার বড় আপু এখনও পড়াশোনা করছে, আমার মনে হয় না তোমাকে তার আগে বিয়ে দিবে, না হলে আমি এখনই তাই করতাম। ওর কথায় যুক্তি বুঝতে পেরে সত্যি তো বিয়ে দিবে না আমাকে এত আগে। বাবা মাকে বলতে গেলে হয়তো তার থেকে আমাকে দূরেই সরিয়ে দিবে। রাতের গভীরতা বাড়ছিল, সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম। বিবাহ ছাড়া বাসর হচ্ছিল আমাদের, বৈধতা ছিল না, তবুও তার প্রতিটি স্পর্শে আমাকে মাতাল করে দিচ্ছিল সে রাতে। হয়তো ভালোবাসা এত ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে কি আর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমার। পরদিন সকালে যখন চোখ খুলি তখন আমি তার বুকে মুখ গুজে শুয়েছিলাম। এত শান্তি লাগছিল এই বুকে, তাকিয়ে দেখি সে আমার আগেই উঠে গেছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঠিকমতো ঘুম হয়েছে ম্যাডামের? হুম। আমি লজ্জায় তার দিকে তাকাতেই পারছিলাম না। সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে একটা মেডিসিন দিল খেতে, আমিও খেয়ে নিলাম। কিছুক্ষণ পরেই আমার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলছিল, আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমাকে, আজীবন পাশে থাকবে? হুম, থাকবো সব সময়। সেদিন আমরা সারাদিন ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। তারপর থেকে আবার প্রতিদিনের জীবন শুরু হয়ে গেল। কিন্তু কিছুদিন ধরে দেখি সে আগের মতো আমার জন্য সকাল বিকেলে দেখা করতে ছুটে আসে না। কথা বলাও কমিয়ে দিয়েছে, আগের মতো খোঁজও নেয় না। জিজ্ঞেস করলেই বলে, আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য এখন দিনরাত খাটতে হয় আমার। ভালোভাবে টাকা উপার্জন করতে না পারলে তোমাকে খাওয়াবো কি বিয়ের পরে? তার এরূপ ব্যবহার আমাকে অনেক কষ্ট দিতে শুরু করে। কিছুই বলতাম না। এভাবেই 2 মাস কেটে যায়। আজ 17 দিন সে আমার সাথে দেখা করেছে না ফোন করেছে। আমার শরীর একটু একটু খারাপ হতে শুরু করে, আর মন তো আরও বেশি খারাপ। মাঝে দিয়ে পিরিয়ডও হলো না। আমার রক্তশূন্যতার সমস্যা আছে বলে মাঝে মাঝে পিরিয়ড ডেট মিস হতো, কিন্তু এবার যখন 2 মাসে একবারও হলো না তখন আমি ভয় পেয়ে যাই। কলেজের সে বান্ধবীর সাথে শেয়ার করার পরেও আমাকে বলল কিট দিয়ে টেস্ট করে দেখতে। করে দেখলাম পজিটিভ এসেছে। ভয়ে আমি তো পুরো শেষ। ভাবলাম এটা ভুলও হতে পারে, তাই আবারও করি। পরপর 3বার করলাম, রেজাল্ট পজিটিভ আসলো। এবার আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম। টানা 21টা ফোন করার পরেও সে রিসিভ করলো না। তা বাধ্য হয়ে তাকে মেসেজ পাঠালাম, আমি প্রেগনেন্ট, তুমি কি ফোনটাও রিসিভ করবে না? 10 মিনিট পর আবারও কল দিলাম, দেখি আবার তার মোবাইল বন্ধ। মনে হতে শুরু করলো সে কি আমাকে আর চায় না। সেও কি অন্য ছেলেদের মতো? আমি কি শুধু তার শারীরিক চাহিদা মেটানোর জন্যই একটা পুতুল ছিলাম? আমার প্রতি কি তার আর কোনো মায়া কাজ করে না? সে কি আমাকে আর ভালোবাসে না, নাকি ভালোবাসা কোনো দিন ছিলই না? আমার যে অনেক ভয় লাগছে আর কষ্ট হচ্ছে। আমার সামনে কি কোনো পথ খোলা আছে যা ধরে আমি এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারি, নাকি নেই? আমার কি উচিত হবে আত্মহত্যা করা? আমার জন্য এইটাই উচিত বলে মনে হবে, না হলে যে মা বাবা আপু আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না সমাজে। আমি এখন চোখে মুখে অন্ধকার দেখছি। হঠাৎই মনে পড়লো আমার এই ব্যাপারটা জানাজানি হবে কিছুদিন পরেই। তখন মা বাবাকে কিভাবে আমি মুখ দেখাবো? আমার কারণে তারা সমাজে কিভাবে টিকে থাকবে? আপুর কি হবে? এলাকার লোকজন আমাদের কি বলবে? এ বাচ্চাটা এখন কেন পেটে আসলো? তাকে তো আমি চাই না এখন। এ যেন একটা গলার কাটা হয়ে গেছে। তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না একদম। মা হলে নাকি মায়া লাগে, কিন্তু আমার অসহ্য লাগছে। আমি পারছি না একে মেনে নিতে। এসব ভাবতে ভাবতে আমার মাথা ঘুরে পড়ে যাই। অনেক কষ্টে বিছানা গিয়ে গায়ে নিয়ে ঘুমিয়ে পড়ি কান্না করতে করতে। রাত 11টার দিকে সে আমাকে ফোনে একটা মেসেজ পাঠায়, কাল সকালে কলেজের সামনে এসে দেখা করবে। মনের এত বড় বোঝা আর বইতে পারছি না। তার মেসেজ পেয়ে অনেক ভালো লাগলো। সাথে সাথে তাকে কল ব্যাক করলাম। সে ফোনটা বন্ধ করে দিল। ফোনটা বুকে জড়িয়ে ধরে আকাশপানে তাকিয়ে ভাবছি, আমি কি ভুল মানুষকে ভালোবাসলাম? সে কি আমার জীবনটা শেষ করে দিবে? আমার ভুলের জন্য কি আমার জীবন দিয়ে দিতে হবে? এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? আমার এই ভুলের খেসারত কি আমার মরেই দিতে হবে নাকি অন্যভাবে? কি করব আমি? সারা রাত কোনো মতে পার হলো। সকাল সকাল কলেজ টাইম না হতে আমি চলে গেলাম। গিয়ে দেখি সে আসেনি। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হলো। কলের উপর কল দিচ্ছি তাকে, কিন্তু সে আর ধরছে না। প্রায় সকাল শেষ হয়ে আসতে চললো, কিন্তু তার আসার কোনো নাম নেই। এবার আমি রাস্তার ধারে বড় বটগাছটার সাথে দাঁড়িয়েই শব্দবিহীন কান্না করতে শুরু করলাম। মাথাটা খুব বেশি পরিমাণে ঘোরাতে শুরু করছে। পিছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রেখেছে, কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি।
নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করে শান্তি লাগছিল অনেক, কারণ সে তো অবৈধ ছিল। মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে। আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না। আচ্ছা, অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে কি মায়া লাগে? মনে হয় লাগে না। আমার লাগেনি। তখন সম্মানটাই আগে আসে। মা বাবার কথা, নিজের কথা, এগুলোই তো মনে পড়ে। যে সন্তানকে দেখিনি তার জীবন না থাকলেও আমার কিছুই যাবে আসবে না, তা আমি ঠিক মতোই বুঝতে পেরেছিলাম। এই তো ঠিক 2 ঘন্টা আগের কথা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। যতটুকু মনে পড়ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে, হাত পা কাঁপছিল যখন দেখি ও আসছে না। ঠিক কিছুক্ষণ পর আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম, কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম। পিছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না, তার উপরে রোদের তীর্যকতা। সব মিলিয়ে আমি সেই অবস্থায় রাস্তার মধ্যে অচেতন অবস্থা হয়ে পড়ি। হসপিটালে জ্ঞান ফেরার পর নার্স বলল, কেমন লাগছে এখন? হ্যাঁ, ভালো। আমাকে কে নিয়ে এসেছে? আপনার স্বামী। বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে, আর হাসপাতালের স্বামী বলেই পরিচয় দিয়েছে। কোথায় উনি? বাহিরেই আছে, একটু ডেকে দিবেন? দিচ্ছি, বলে নার্স চলে গেল। ও ভিতরে আসলো। অ্যাবর্শন করাতে হবে। হ্যাঁ। কেমন আছো তুমি? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও হ্যাঁ, তুমি সুস্থ হয়েছো এখন? কথার ধরনটাই আমার খুব কষ্ট লাগলো। শরীর ভালো না লাগা সত্ত্বেও বললাম, হুম। চলো তাহলে, ডাক্তার আসে এখনও, আমি সব করে রাখছি। অ্যাবর্শন করতে গেলাম। একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখলো তাকিয়ে, এরপর জিজ্ঞেস করলো, আসলে কি বাচ্চাটা ফেলে দিবেন? আমি একটু চমকে উঠলাম। উনি আবারও বললেন, বাচ্চা তো আল্লাহর রহমত, আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা, এটা রাখতে পারতেন। ওনার কথা শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল, এখানে তোমার কাজ শেষ, যাও। সে কিছু না বলেই চলে গেল। অ্যাবর্শন হয়ে গেল। আমার শরীরটা কাঁপছে, কিন্তু মনটা হালকা হয়ে গেল। মাথার একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে। আমাকে আমার বয়ফ্রেন্ড একটা রিক্সা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বললাম না। আমি শুধু অবাক হলাম ওর আচরণে। এই ছেলেটা আমাকে ভালোবাসে না? ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছে? ওর কি মায়া লাগে না আমার জন্য? তাহলে এত পাষাণের মতো করছে কেন আমার সাথে? আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি না? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? আর 10 জন মেয়ে প্রেম করতে গিয়ে যা যা দেয় আমিও তো তাই দিয়েছি। আমার সম্ভ্রম, আমার সবই তো ওকে দিয়ে দিয়েছি আমি। তাহলে আর বাকি কি আছে? কোনো রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম। মা আপু খেতে ডাকলো অনেকবার। আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না। ঘুমিয়ে পড়লাম কখন নিজেও বলতে পারলাম না। জীবনটা অনেক বিষাক্ত হয়ে গেল। দিন যায়, কিছুই ভালো লাগে না। মনে হয়েছিল অ্যাবর্শন করার পরে খুব ভালো লাগবে, কিন্তু তা হয়নি। ও মাঝে মাঝে যোগাযোগ করতো, আবার মন না চাইলে অনেক অনেক দিন করতো না। একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার। ও চাইলে কথা বলতাম, নক দিতাম, বলতাম না। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে গেছে। তার স্বামীরা 2 ভাই 1 বোন। বেশ উচ্চশিক্ষিত আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হয়েছে। সে বেশ সুখেই আছে। একটা পরীর মতো মেয়েও হয়েছে আপুর। আমার পরিবারে এখন বাবা মা আর আমি আছি। একদিন দুপুরে আপু আর দুলাভাই এসেছে। বাবা দাওয়াত করেছিলেন, আমরা সবাই মিলেই খাচ্ছি। তখন দুলাভাই বললেন, আমাকে দিয়ে তার ছোটো ভাইকে বিয়ে করাতে চান। কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না। বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠল। মায়ের চেহারাও একই অভিব্যক্তি। বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবাই আমাকে পছন্দ করে কিনা। আপু বললেন, সবাই পছন্দ করে আমাকে। তারা চাইলে আমাদের আংটি সামনের শুক্রবারে পরিয়ে পাকা কথা দিয়ে যাবে। আপু, বাবা মা তারা আমাকে একটাবার কিছুই জিজ্ঞেস করলো না। দুলাভাই আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল, আমার জন্য তাদের মতামতি সব। আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না। আপু দুলাভাই যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম। রিং বাজলো অনেকবার। কিছুক্ষণ পর বন্ধ করে দিল ফোনটা। আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম, আগে জীবনটা ভালোই ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আমি ওকে এখনও ভালোবাসি, ও তো অন্য কারোর সাথে নেই। তাহলে সম্পর্কটা আর আগের মতো কেন নেই? আমাদের মাধুর্যহীন সম্পর্ক কেন? হঠাৎ করে আমি এমন কি করলাম যে ওর অপ্রিয় হয়ে গেলাম? আমার সব তো ওকে আমি দিয়েই দিয়েছি। এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব আমি? এ তো সম্ভব না। আমার মনে তো ওই ছিল, আছে, আর হয়তো ভবিষ্যতেও থাকবে। এমন সময় যদিও ফোন না ধরে কি করব আমি? ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো? সিদ্ধান্ত নিলাম কালকে ওর বাসায় যাব। সকালে ভার্সিটি না গিয়ে ওর বাসায় গেলাম। দারোয়ান বলল বাসায় নেই। ওর অফিসে চলে গেলাম, গিয়ে দেখি ও সেখানেও নেই। রিসেপশনের মেয়েটা বলল, স্যার একটু পরে আসবে।
উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির সাথে। আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম। এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে, ব্যস্ত থাকে বুঝি, তারপরেও মনটা মানতে চায় না, সব আগের মতো করে পেতে চাই। 1 ঘন্টা পর, প্রায় ঘন্টাখানেক পর ও এলো, আমাকে দেখে কেবিনে নিয়ে গেল। আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আপু ভাই রিশাদ ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চাই। ও শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি চাও? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি কি জানো না? তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব। বাসা থেকে বিয়ের ডেট ফিক্সড করেছে, আগামী শুক্রবার তারা আংটি পরিয়ে যেতে চাচ্ছে। তুমি বাসায় যাও। ওর কথায় অনেক অপমান লাগলো, তারপরও বেহায়ার মতো জিজ্ঞেস করলাম, কি করব এখন? বাসায় যাও। আমি বিয়ের কথা জিজ্ঞেস করলাম, সে আমাকে ছাড়িয়ে বলল, বিয়ে করবা আর কি করবা? আমি আর একটা কথাও বললাম না। কান্না করতে করতে বাড়ি ফিরে এলাম। এসে দরজা লাগিয়ে বসে রইলাম। কখন সন্ধ্যা হয়ে এলো বুঝতেই পারলাম না। মা দরজায় নক করে বলল, রিশাদ ভাই এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি, সতীত্ব হারিয়ে ফেলেছি। এরপর যদি কাউকে বিয়ে করি তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। একজনকে ধোঁকা দেওয়া হবে, আবার সেই পরিবারের সাথে আমার বোনের সংসার জড়িয়ে আছে। এসব ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম। রিশাদ ভাইকে জানিয়ে দিব আমার ব্যাপারের সব। আজ এই মুহূর্তেই তাকে সবটা বলে দিব। মাকে জিজ্ঞেস করলাম, রিশাদ ভাই কোথায়? উনি কোথায়? মা বললেন ছাদে গিয়েছেন। ছাদে যাওয়ার জন্য ঘরের মেন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাথে সাথে যেন দুপা পিছনে চলে গেলাম আমি। বিয়ের আগে আমি একটা সন্তান পেটে ধরেছিলাম। নিজের বয়ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার আশায় তার অন্যায় আবদার মেনে নিয়েছিলাম। এসব কথা অন্য একটা ছেলেকে বলতে হবে নিজের মুখে, যে কিনা আমারই বোনের দেবর হয়। এগুলো কতটা বেশি লজ্জাজনক তা শুধুমাত্র আমিই জানি। কারণ এইসব পরিস্থিতির মধ্যে যে না পড়ে সে মেয়ে এগুলো বুঝতে পারবে না। আমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র নিজের বোন আর পরিবারের সম্মানটুকু ঠিক রাখার জন্য। এগুলো ভাবতে ভাবতে ছাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই, কারণ আমি চোখে যা দেখছিলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খোলার সাথে সাথে সামনে দেখি রিশাদ ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এবং তারা হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে রিশাদ ভাই হাসি দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছো রুহি? আমার মুখে তো কোনো কথাই আসছে না, ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে। ইরাত কেন এসেছে এখানে? ও কি চাই? আজ তো আমাকে ফিরিয়েই দিয়েছে। যখন বলেছিলাম বাবা মা আমাকে রিশাদ ভাইয়ের সাথে বিয়ে দিতে চাই, তখন ওরকম করে আজ এখানে কেন? আর রিশাদ ভাইয়ের সাথেই বা কেন? ও কি চাই? আর আমার বাসায় বা কেন এসেছে? এতগুলো কথা আমার মাথায় ঘুরছে। এমন সময় আমার মুখে কোনো উত্তর না পেয়ে রিশাদ ভাই আবারও বললেন, কি উত্তর দিবে না? আমার তো ভিতর থেকে কোনো ধরনের আওয়াজই বের হতে চাচ্ছে না এমন লাগছে। মনে হচ্ছে বাক প্রতিবন্ধী হয়ে গেছি আমি। কিছুক্ষণ ব্যাবলার মতো তাকিয়ে থেকে খুব কষ্টে গলায় চাপ দিয়ে উত্তর দিলাম, জি ভাইয়া ভালো। ইরাত সেখানে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে চোখ তুলে দেখেও নি একবার, আর কোনো কথাও বলছে না। রিশাদ ভাই বললেন, এসো ভিতরে বসেই কথা বলি সবাই। আমি ভাবছি বাবা মা ইরাতকে দেখলে কি বলবে, কি বলে পরিচয় করাবো ওকে। আর রিশাদ ভাই ওকে কেন নিয়ে আসছে এখানে? আমি গেটে দাঁড়িয়ে আছি দেখে রিশাদ ভাই জিজ্ঞেস করলেন, কি বেআইন সাহেবা, ভিতরে আসতে দিবেন না আমাদের? আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। এরপর সরে গেলাম দরজা থেকে। ইরাদ, রিশাদ ভাই তুমি যাও, বাবা মা এসে পড়েছে নিচে মনে হয়, আমি একেবারে নিয়ে আসি। আমি বড় ধরনের একটা ধাক্কা খেলাম। কি হচ্ছে আমার সাথে? রিশাদ বলছে আচ্ছা, এ বলে ইরাদ নিচে নেমে গেল। রিশাদ ভাই ভিতরে এসে সোফায় বসতে বসতে বললেন, বেন আজকে তো আপনার খুশির দিন, হাসি খুশি থাকবেন। আমি মনে মনে বললাম, আল্লাহ জানেন কি হতে যাচ্ছে, কিসের খুশি হব আবার আজকে। কিছুক্ষণের মধ্যেই ইরাদের বাবা মাও আসলেন। তাদের দেখে আমি সালাম দেই। এমন সময় মা বাবা ভিতরের ঘর থেকে বাহিরে আসে। এমন সময় ইরাদের মা আমাকে দেখে বলেন, মাশাল্লাহ মেয়ে ভারী মিষ্টি, দেখতে হবে না পছন্দ কে করেছে। আর এদিকে আমার বাবা মা আর আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে। ইরাদ এসে বাবা মাকে পায়ে ধরে সালাম করল। বাবা মা তাদের সবাইকে বসতে বললেন। সবাই চুপচাপ করে সোফায় বসে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। নীরবতা ভেঙে ইরাদের বাবা আমার বাবাকে বললেন, ভাই আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই ভনিতা না করে আমি কথাগুলো আপনাকে বলে দেই। আমাদের ছেলে মেয়ে নাকি একে অপরকে ভালোবাসে, তাই আপনার মেয়ের হাতটা চাইতে এসেছি আমার ছেলের জন্য। বাবা প্রথমেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা যা বলছেন এগুলো কি সত্যি? আমার খুব ভয় লাগলো, তারপরও সাহস করে ছোট্ট করে উত্তর দিলাম, হ্যাঁ। মা বাবা রিশাদের দিকে তাকিয়ে আছেন।
রিশাদ ভাই তখন বললেন, আঙ্কেল, ইরা তো অনেক ভালো একটা ছেলে। রুহির কলেজ যেখানে ছিল ওখানেই ওদের বাড়ি। ওর নিজের ব্যবসা আছে এবং আমাদের অনেক আগে থেকে ব্যবসার মাধ্যমে পরিচয়। আপনি নিশ্চিত হয়ে রুহিকে ওদের ঘরে বউ করে দিতে পারেন। বাবা মা তো অবাকের উপর অবাক হচ্ছে। ইরাদের বাবা একটা বায়োডাটা এগিয়ে দিলেন আমার বাবার দিকে এবং আবারও বললেন, আমার ছেলের সব কিছু এখানে লিখে আছে ভাই, আপনি পড়ে দেখেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। বাবা মায়ের কাছে তাদের হাসি মুখে কথা বলাটা খুব ভালো লাগলো, যা দেখে বোঝা যাচ্ছে। মায়ের মাঝে আপুকে ফোন করে দিল। আপুর বাসা অনেকটা কাছে হওয়ার কারণে তারা মিনিট পাঁচেকের ভিতরেই চলে আসলেন। ইরাদের মা আমাকে ডেকে তার পাশে বসালেন, টুকটাক কথা বললেন। মা সবাইকে নাস্তা দিয়ে ঘরে গেলেন। কিছুক্ষণ পরে বাবা বললেন সবাইকে বসতে এবং উনি আপুর ঘরে গেলেন। তাদের পিছু পিছু আবার রিশাদ ভাইও চলে গেলেন। আমি শুধু ভাবছি ওই ঘরে কী হচ্ছে। ভয়ে আমার যায় অবস্থা হয়ে গেছে। এসি চলছে, এর মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাবা ঘর থেকে প্রশস্ত একটা হাসি দিয়ে বের হলেন এবং এসে বললেন, ভাই, আমরা এই প্রস্তাবে রাজি। ইরাদের বাবা মা আলহামদুলিল্লাহ বললেন। ইরাদের মা বললেন, ভাই, তাহলে আগামী সপ্তাহে কি আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে পারি? আমার মা বললেন, আপা, এত তাড়াতাড়ি? জি আপা, আমার কোনো মেয়ে নেই। বৌমা ঘরে এলে মেয়ের অভাব ঘুচবে আমার। এভাবে কথা বলে ফাইনাল হলো সামনের সপ্তাহে বিয়ে হবে। এসব ঘটনা ঘটে গেল মাত্র 4-5 ঘন্টার মধ্যেই। কথা পাকা হওয়ার পরে তারা চলে গেলেন। বাবা মা অনেক বলেছিলেন একসাথে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ইরাদের ফ্যামিলির কেউ রাজি হয়নি। তাদের একটাই কথা, বিয়ের সময় সব হবে। এসব ঘটনা ঘটে যাওয়ায় আমি খুবই খুশি হলাম। মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। এতদিন পরে খুশি লাগতে শুরু করলো। এত বছর পর মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা আবারও চলতে শুরু করেছে। আমিও মানুষ, আবেগগুলো আবারও উকি দিচ্ছে মনের গহীনে। ভেবেছিলাম হয়তো বা বাবা মা বকা দিবে, কিন্তু তারা কিছুই বললেন না, বরং সবাই অনেক খুশি। রিশাদ ভাই অনেক বেশি উপকার করছেন, তা মানতেই হবে। উনি সবাইকে ম্যানেজ করেছেন। আর ইরাদের সাথে যে ওনার আগে থেকে পরিচয়, সেটা ইরাদ আমাকে বলেনি কখনো। কেন বলেনি সেটা জানি না, এটা অবশ্য পরে জানলেও হবে। তবে রিশাদ ভাইকে একটা ধন্যবাদ না দিলে হবে না। আপুরা এখনও যায়নি। রিশাদ ভাই বারান্দায় বসে আছে। ভাবছি আমি গিয়ে একটা ধন্যবাদ তো জানাতেই পারি। যেই কথা সেই কাজ। চলে গেলাম ওনাকে ধন্যবাদ জানাতে। আসতে পারি? হ্যাঁ, আসো। কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ টু। আসলে আপনি না থাকলে, হ্যাঁ আমি জানি তুমি এখন বলবা আমি না থাকলে এগুলো হতো না। অনেক উপকার করেছি তোমার, যা তুমি জীবনেও বলতে পারবে না। কিন্তু আমাকে এত মহান বানানোর কোনো দরকার নাই, কারণ এসবে আমি নিজের স্বার্থে করেছি। আপনার স্বার্থ? আমি একটা মেয়েকে ভালোবাসি অনেক। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না, এটাই আজকে বলতে আসছিলাম। পথে ইরাদের সাথে দেখা, ও তখন আমাকে বলে যে আমি কোথায় যাচ্ছি। আমার বাসায় থাকি, যাচ্ছিল আমাকে খুঁজতে। আমার সাথে জরুরি কথা বলার আছে। তখন কথায় কথায় সব কথা এসে গেল। আর আমি চিন্তা করলাম, যেহেতু ইরাদকে আমি চিনি, ও কেমন, আর তোমাকেও চিনি, তাহলে তো তোমাদের এক হওয়ার একটা ছোট সাহায্য করতেই পারি। ব্যাস, বাকি ঘটনা তোমার সামনেই। সবগুলো কথা শুনে ভালো লাগলো। অন্তত পক্ষে ইরাদ আমাকে ভালোবাসে, এটা বুঝতে পারলাম। আমাকে নিয়েও চিন্তা হয়, তাও বুঝতে পারলাম। আরও অবাক হলাম যখন ইরাদ বাসায় গিয়ে একটা মেসেজ দিল। আমি যেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। খুবই ভালো লাগলো ওর এই যত্নটা। আজকের রাতটা অনেক দিন পর এলো আমার জীবনে। কত রাত ঠিক করে ঘুমাইনি। আজ একটা আনন্দের অনুভূতি নিয়ে ঘুম দিলাম। ঘুম ভাঙলো 11টায়। একটু বেশি ঘুমিয়ে পড়েছি। ক্লাসেও আজ আর যাওয়া হলো না। আমাকে উঠতে দেখে মা জিজ্ঞেস করলেন, উঠেছিস? হ্যাঁ মা, আজকে দেরি হয়ে গেল, ক্লাসেও গেলাম না। কিছু হবে না রে মা, আর মাত্র কয়েকটা দিন বাসায় আসিস, ঘুমিয়ে নে, ক্লাস পড়ে। বাবা পাশ থেকে বললেন, শোনো, আমাদের মেয়ের ভাগ্য ভালো। কাল দেখলে না হবু শাশুড়ি ওকে কত আদর করলো। তোমার মেয়েকে ঘুম না পাড়িয়ে রাখবে না তারা। মা তখন বললেন, নিজের পেটে ধরেছি মেয়েকে, আমার চিন্তা কি আর আপনি বুঝবেন? অনেক মমতা মাখা কণ্ঠে কথাটা বললেন মা। কোনো মেয়ে কি, কেন মেয়ে কি আমার না? আপনারও অবশ্যই, কিন্তু একটা মা বাচ্চা পেটে আসার পর থেকে ওকে নিয়ে কত স্বপ্ন দেখে, কত রকম পরিকল্পনা করে নারী ছেঁড়া ধনেরা। মায়ের ভালোবাসার চিন্তা বাবারা কি আর বুঝবে? সন্তান পেটে থাকার সময় ওকে আগলে রাখার একটা টেনশন কাজ করে। এটা মায়েদের থেকে বাবাদের বেশি হয়। প্রতি উত্তরে বাবা বললেন মাকে, আচ্ছা আচ্ছা, আপনি জিতলেন, আমি না হয় হারলাম। কথাগুলো কেমন যেন আমার কলিজায় লাগছে। সেখানে আর বসে থাকতে পারলাম না আমি। আমার চোখে পানি চলে আসলো। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে বাথরুমে চলে এলাম। দরজা আটকে খুব কান্না করলাম। কানের কাছে সবগুলো কথা বারবার বাড়ি খাচ্ছে। অনেক খারাপ লাগছে আমার।
এভাবে আমার চোখে পানিটা কেন এলো বুঝলাম না। বাচ্চাটাকে আমি এই দুনিয়ার আলো দেখার আগে শেষ করে দিয়েছি। দেখে একটা অপরাধ বোধ থেকে এমন হলো, নাকি মায়ের প্রতি ভালোবাসায় কান্না চলে এলো, ঠিক বুঝে উঠতে পারিনি আমি। নতুন বউ সেজে বাসর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়, কিন্তু তার আসার নাম নেই। কারণ কি বুঝতে পারলাম না। তবে ওর কাছে আমার শরীরটা পুরনো হয়ে গেছে বলে কেউ আসতে দেরি করছে। আজকের রাতটা নতুন দম্পতিদের জন্য কত বিশেষ, এগুলো কিছুই কি রাত বুঝে না। কথাগুলো রুহি ভাবছে। রাত 10:30 বেজে যাওয়াতেও সে আমাদের এই নতুন জীবনের সূচনায় আমার সাথে একটা বারের জন্য দেখা দিতে আসেনি। অপেক্ষা করতে করতে প্রায় 11:30টার দিকে বিছানা ছেড়ে উঠে চেঞ্জ করে আসলাম। এসে দেখি ইরাত ইজি চেয়ারে বসে আছে। এত দেরি হলো কেন, কোথায় ছিলে? একটু বাহিরে ছিলাম বন্ধুদের সাথে। শরীরটা ভালো লাগছে না, আর পাও ব্যথা করছে। ফ্রেশ হবে না? হ্যাঁ যাচ্ছি। ইরাত ফ্রেশ হয়ে এসে রুহি দাঁড়িয়ে আছে খাটের পাশে। ঘুমাও রুহি, আমিও ঘুমাই। এ বলেই ইরাত বিছানায় এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। রুহিকে বউ করেতেও এনেছে, কিন্তু মনে তেমন অনুভূতি কাজ করছে না আর ওর জন্য। আর সত্যি বলতে মেয়েটা শুধু ওকেই চেয়ে এসেছে সব সময়, কিন্তু ও তো ওর শরীরটাকে পাওয়ার পর ওর থেকে অনুভূতিগুলো হারিয়ে ফেলেছিল বলেই কতজনের সাথে কত কিনা করলো। আপাতত ওসব করার ইচ্ছেও হচ্ছে না, তাই চুপচাপ শুয়ে থাকে ইরাদের ভালো মনে হচ্ছে। কিছুক্ষণ পর ইরাদ অনুভব করতে পারল ওর পায়ে নরম কিছুর স্পর্শ। তাকিয়ে দেখে রুহি ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আরে কি করছে ওগুলো? তোমার পায়ে ব্যথা তাই মালিশ করছি, একটু আরাম পাবে দেখো। দরকার নেই, এভাবেই ঠিক হয়ে যাবে। উফ, তুমি ঘুমাও, আমি দিচ্ছি। এই বলে রুহি মালিশ করে দিল। পায়ে পাতায় এত আরাম দিয়ে টিপে দিল যে কিছুক্ষণের মধ্যেই ইরাদ ঘুমিয়ে পড়েছে। মাঝরাতের দিকে ইরাদের ঘুম ভাঙল। চোখ ডলে উঠে বসতে নিবে তখনও তাকিয়ে দেখে ওর পায়ের মধ্যে রুহির হাত। বুঝতে আর বাকি রইল না, পায়ে মালিশ করতে করতে ওখানেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ইরাদ ঘড়িতে দেখে 4টা বাজে। সারাটা রাত রুহি এভাবেই ওকে তেল দিয়েছে। মনের ভিতরটা কেমন যেন করতে শুরু করলো। আজকে অনেক দিন পরে রুহির জন্য ইরাদের মনটা ঘামলো। মেয়েটা আসলেই ওকে যত্ন করতে চায়। ইরাদের প্রতি রুহির অসম্ভব ভালোবাসা আছে আজও। আগের মতোই ওকে ভালোবাসে। নিজেকে অপরাধী লাগছে ইরাদের। মেয়েটার ঘুমন্ত মুখটা দেখতে নিষ্পাপ লাগছে। রুহিকে কোলে তুলে ইরাদ বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে গেল। এসে দেখে রুহি উঠে গেছে। এত তাড়াতাড়ি উঠলে কেন? আর রাতে ঘুমাও নাই কেন? এমনিতেই। আচ্ছা এখন ঘুমাও। আচ্ছা। এটা বলে রুহি পাশ ফিরে শোয়ার পরে ইরাদ বুঝতে পারল রুহি ওকে কাছে চাইছে। এটা বুঝে ইরাদ আজকে ওকে আবারও আপন করে নিল। ইরাদ ভাবছে নতুন জীবনের সাথে পুরনো সব খারাপ কাজ ধামাচাপা দিয়ে দেওয়া যায়। সব ভুলে নতুন করে তো সব শুরু করাই যায়, কিন্তু পুরনো কাজের হিসেব না দিয়ে তো নতুন কাজে হাত দেওয়া যায় না। বিধির বিধান যে এর অনুমতি দেয় না। ইরাদ নিজের স্বভাব পরিবর্তন করে ফেলল ধীরে ধীরে। রুহি ও স্বামী সংসার নিয়েই ভালোই আছে। ইরাদের মা জামিলা বেগম প্রায় বাচ্চার কথা বলে রুহি লজ্জা পেলেও ইরাদ কেমন যেন কথা ঘুরিয়ে ফেলে। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। রুহিকে এখন ইরাদ ভালোবাসে। একজন সৎ পুরুষ তেমনটাই হয়ে গেছে ইরাদ। রুহি একজন স্ত্রী হিসাবে ভালো, বাড়ির বউ হিসাবেও ভালো, কিন্তু বাচ্চা হয়নি দেখে আজকাল শ্বশুর শাশুড়ি কিছুটা মন খারাপ করে। এতে রুহি কষ্ট পায়, কিন্তু বলার তো কেউ নেই। ইরাদকে বাচ্চার কথা বললেই কথা এড়িয়ে যায়। গত 2টা দিন ধরে ইরাদের মা রুহির সাথে রাগ করে কথা বলে না। ইরাদ অফিসিয়াল কাজে ঢাকায় গিয়েছে, ফিরবে বিকেলে। আজকে ইরাদকে উত্তর দিতেই হবে রুহির সব প্রশ্নের। রুহির মনের সব কথাগুলো আজকে ইরাদকে জিজ্ঞেস করবে। বিকেলের দিকে ফোন আসলো রুহির মোবাইলে ইরাদের নাম্বার থেকে। রুহি রিসিভ করতে ওপাশ থেকে এক অচেনা লোক ফোন রিসিভ করে বললেন, ইরাদ মাথা ঘুরে পড়ে গেছে, তাই হসপিটালে নেওয়া হয়েছে ওকে। রুহি আর ইরাদের বাবা মা সবাই মিলে সাথে সাথে হসপিটালে গেল। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। ইরাদের চোখ মুখ দেখে খুবই অসুস্থ লাগছে। রুহি, জমিলা সবাই কাঁদছে অজরে। একদিন হাসপাতালে থাকার পর সেই সকল টেস্টে ডাক্তার কিছুই পায়নি দেখে বলল অন্য ডাক্তার দেখাতে। বাসায় আসার কিছুদিন পরেই ইরাদের মাজায় ব্যথা বেড়ে গেল। প্রায় 6 মাসের মতো হবে ওর কোমর ব্যথা, কিন্তু এটা তেমন গুরুত্ব দেয়নি। ভেবেছিল হয়তো সারাদিন অফিসে বসে কাজ করার জন্যই এমন হচ্ছে। তবে রুহি জোর করে অন্য হাসপাতালে নিয়ে গেল ইরাদকে এবং মেডিসিন ডাক্তার দেখালো এবং একটা টেস্টে দিয়েছে যার রিপোর্ট দিবে আজকে। সেখানে রুহি দেখলো ডাক্তার নাজিফাও বসে আছেন, যিনি ওর অপারেশন করেছিলেন। রুহি বেবি নিয়েছে আজকে ইরাদকে দেখানোর সাথে ওনাকেও দেখাবে, তাই সিরিয়াল নিয়ে রেখেছে। রুহি সে ডাক্তারকে দেখাবে এটা ইরাদ জানতো না। রিপোর্ট নিয়ে রুহি ইরাদ বাহিরে বসে আছে। রুহি ইরাদকে বলল, শোনো, পেটে কিছুদিন ধরে ব্যথা, তাই ডাক্তার দেখাই আমিও আজকে। হ্যাঁ, কিন্তু আমাকে বলনি কেন? এমনিতেই, তুমি বসো, আমি দেখিয়ে আসি। না, আমিও আসবো। আমি একাই যাই।
রুহি ডাক্তারের রুম থেকে বের হয়ে আসলো। ওকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ইরাদ কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় ইরাদের সিরিয়াল এসে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ইরাদ জানতে পারলো ওর ক্যান্সার হয়েছে, ফাইনাল স্টেজ। ইরাদ রুহি বাসায় ফিরে কেউ কারোর সাথে কথা বলছে না। রাত হয়ে গেলে কেউ কিছু খেলো না। বাহিরে বাতাস বইছে, হয়তো জ্বর হবে। একটা সময় ইরাদ বলে উঠল, এমন কেন হলো আমার সাথে রুহি? আমি কি এমন ফাপ করেছি? রুহি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, পাপ করেছি ইরাদ, আমরা অনেক বড় পাপ করেছি, যার খেসারত এভাবে দিতে হচ্ছে। ইরাদ খানিকটা চমকে উঠে রুহির কথায়। কেন এমনটা বলছো? বিয়ের আগে আমরা যা করেছিলাম তার সাজা হিসেবে আল্লাহ পাক আমাকে আর কখনো মা হওয়ার সুখ দিবেন না। আমরা বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করেছিলাম। একটা শিশু এই দুনিয়া দেখার আগেই তার প্রাণ ছিনিয়ে নিয়েছি। তখন ওকে আমার অনেক লজ্জার আর বোঝার মনে হচ্ছিল। আজ দেখো, একটা বাচ্চার জন্য কত শত চেষ্টা করেও আমি ব্যর্থ। ডাক্তার আজকেই আমাকে বলেছে তখন অপারেশন করার ফলে মা হওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। তখনই ইরাদের মনে পড়ল কত মেয়েদের সাথেও অবাধে মেলামেশা করেছে একটা সময়। কারো মন বড় লাগেনি, ও শুধুই নিজের কথা ভেবেছিল। যত নোংরামি করেছে সবই তো করেছিল রিরাত। তাই হয়তো সাজাস্বরূপ এই রোগটা এসেছে আজকে এত বছর পরে, এবং এই রোগটা শেষ সময় ধরা পড়েছে। দুইজন অনেক কাঁদে সেদিন রাতে, আল্লাহর কাছে মাপ চায় অনেক করে, এবং সিদ্ধান্ত নেয় আজকের পর থেকে যতদিনই বাঁচবে ততদিন আল্লাহকে স্মরণ করবে। কারণ সব কিছুর পরেও একজনের কাছেই তো যেতে হবে, এবং তার কথার অমান্য করলে দুনিয়া আখিরাত কোথাও কিছু পাওয়া যাবে না। ঠিক 4 মাস পর ইরাদ মারা যায়। নিজের যত সম্পদ ছিল তার সবই সে দান করে দেয়, বাড়িটা ছাড়া। মারা যাওয়ার আগে বাড়িটা 5 তলা হওয়া 4 তলার ভাড়া দিয়ে রুহি আর ইরাদের বাবা মা চলতে পারবে, এ ব্যবস্থা ইরাদ করে রেখে গেছে। মারা যাওয়ার আগে ইরাদ অনেক ভালোবাসত রুহিকে, ওর বাবা মাকে। দুনিয়াটা কতই না সুন্দর ছিল, এগুলো শেষ সময় ইরাদ বুঝতে পারত। কেনই বা ওইসব করে নিজেকেও শেষ করেছিল এগুলো ভাবতো আর আল্লাহর কাছে কাঁদতো, তওবা করতো। রুহি অনেকটা ভিতর থেকে ভেঙেও পড়েছে। এখনও শুধু আল্লাহকে ডাকে, কোনো রকমে বেঁচে থাকে। যে ইরাদের জন্য এগুলো করেছিল সেই ইরাদের সাথে থাকাটাই কত ক্ষণিকের ছিল। সুখের স্মৃতি খুবই কম। ওর করা 2টা পাপ ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। আত্মপ্রেরণে হয়তো বাকি জীবনটাও কেটে যাবে। আপাতত জীবনের লক্ষ্য একটাই, আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেয় তাহলেই হয়তো রুহি শান্তি পাবে। জিনার খেসারত, একটা শিশুকে দুনিয়ায় আসতে না দেওয়ার খেসারত ভয়াবহভাবে ইরাদার রুহিত দিতে হলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে খেসারত। গল্পটি লিখেছেন ইয়াসিরা আবিশা ফাতিহা। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।